শুভ সকাল দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোফার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে শুরু করতে চাই এই আয়োজন, এবং পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা, এবং সেই সাথে রয়েছে আমি রোম্মান। দর্শক, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, তুমি কেমন আছো? বেশ ভালো আছি। বেশ ভালো আছো কেন? কারণ ফাল্গুন চলছে এবং অনেক রঙিন মন, তাই না? অবশ্যই তাই, চেষ্টা করি রঙিন থাকতে, এবং রাঙা সকালে আসলে বরাবর যেমনটা বলি, নতুন নতুন মানুষদের সঙ্গে আলাপ হয় এবং সময়টা খুব ভালো কাটে। বাহ, তাহলে সময়টা আরো ভালো করে দেওয়ার জন্য আমি দর্শকদের জানিয়ে দিই কি আছেন আমাদের মাঝে। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন একজন উদ্যোক্তা, তার নাম মাহবুব সুমন। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছি। কালারটা খুব সুন্দর। থ্যাংক ইউ। এবং আপনার সাথে যখন অনুষ্ঠান শুরুর আগে কথা বলছিলাম তখন আপনাকে আবিষ্কার করছিলাম, আপনার সাথে আমার অনেক দিক দিয়ে মিল আর কি, কিন্তু আপনার মতো আমি একজন সফল মানুষ হতে পারি না, এটাই হচ্ছে পার্থক্য। যাই হোক, আপনার সকালটা এমনিতে শুরু হয় কিভাবে? গভীর রাতে ঘুমানো হয় অনেক সময় 4টা 5টায়। তো আমার বাজেট হচ্ছে আমার বাসার গার্হস্থ্য সহকারী আসার আগ পর্যন্ত। গার্হস্থ্য সহকারী আসে 8:30টায়। আচ্ছা। তো আমি 4টায় শুই বা 5টায় শুই, আমাকে 8:30টায় উঠে যেতেই হয় আর কি। উঠে খুব দ্রুত গতিতে অফিসে চলে যাই, কারণ আমাদের অফিস স্টার্ট হয় 7টায়। 7টায়? আপনার উঠেন যে 8:30টায়? আমি 8:30টায় উঠি, কারণ আমি লেট নাইটে কাজ করি। তারপর আপনি যান কয়টা? 9টা 10টা? 9টার মধ্যে আমি অফিসে। তার মানে আপনার ঘুম হয় 3-3.5 ঘন্টা? হ্যাঁ। আহা, এখানেও কিছুটা মিল আছে। যাই হোক, আমরা একটু ছোটবেলার কথা শুনি, কি বলো সুস্মিতা? একদম তাই, এবং ওনার শৈশবেও তোমার সাথে একটি মিল খুঁজে পাবে, সেটি আমরা অনেক থেকে শুনি। দেখি দেখি কি মিল। আপনার জন্ম হয়েছিল কক্সবাজারে, তারপরে শৈশব বাকি সময় কোথায় কেটেছে? আমার বাবা সরকারি চাকরি করতেন, প্রকৌশলী ছিলেন। তো এরকম 3 বছর পর পর বদলি হয়ে যেতেন। তো কক্সবাজারে অল্প সময় থাকা হয়েছিল। কক্সবাজারের স্মৃতি আমার খুবই দুর্বল, শুধু মনে পড়ে যে সি বিচ, তখন তো একদম ফাঁকা সি বিচ ছিল, এবং সি বিচে ক্যাকটাস গাছ ছিল। আচ্ছা। ওই ক্যাকটাস গাছের মধ্যে আমাদের প্যান্ট ঝুলিয়ে রেখে আমি আর আমার বড় ভাই এই ঢেউয়ের মধ্যে নেমে যেতাম। আম্মা বসে থাকতো সি বিচে। এই শুধু কক্সবাজারের এই স্মৃতিটা আছে, তখন কিছুই নাই। এরপরে আমরা, আপনি কি 80s এর কথা বলছেন? হ্যাঁ, জি। 84 সালের মাঝামাঝি সময়ে আমরা কুমিল্লা চলে আসি। আচ্ছা। মিলটিকে খুঁজে পেয়েছো? কুমিল্লা আমি থাকিনি, কুমিল্লা আমার গ্রামের বাড়ি। আচ্ছা। তো এই তো কুমিল্লাতে আমার স্কুলিং শুরু হয় ইবনে তাইমিয়া স্কুলে। এই ইবনে তাইমিয়া স্কুলে পড়তে পড়তে একটা সময় আমি 89 সালে ঢাকায় আসা হয় আমাদের। আচ্ছা। পুরো পরিবার, সেই থেকে আমরা ঢাকাতেই। আচ্ছা, তো কুমিল্লার সময়টা অনেকটা লম্বা সময় বলবো আর কি। কতগুলো বছর থেকেছেন কুমিল্লা? আমাদের 5 বছর। 5 বছর। ওই সময়টা কিন্তু অনেক কিছু মনে থাকে আর কি। কি কি স্মৃতি আসলে এই মুহূর্তে ভেসে আসছে? কুমিল্লা খুবই মধুর অনেকগুলো স্মৃতি আছে, যেগুলো টানে এখন পর্যন্ত আমি মাঝে মাঝেই যাই, একা একা গিয়ে ঘুরতে থাকি রাস্তায়, কুমিল্লার রাস্তাগুলোতে। যেমন আমাদের বাসা ছিল টমসন ব্রিজে। তো টমসন ব্রিজের এই এলাকার সামনে দিয়ে এখন বিমানবন্দর হয়েছে। আচ্ছা। আমরা যখন ছিলাম তখন বিমানবন্দর হবে হবে এরকম কথা হচ্ছিল। জি। তা আমি এখন পুরানো এলাকাগুলো ঘুরতে যে ওই পরিবর্তনগুলো দেখি, আবার আমরা যেসব বাসাতে ছিলাম এই মানুষগুলো এখন কেমন, তাদের জীবনে তাদের চেহারাটা কেমন হয়েছে, চুল কতগুলা পাকলো, তাদের বাচ্চা কাচ্চারা কত বড় হলো, এগুলো দেখতে আমার খুব মজা লাগে। এবং সবচেয়ে মজা লাগে যে অনেকে যখন চিনতে পারে না, অনেক কষ্ট করে পরিচিত করাতে হয়। আবার চেনার তো কথা না, মাত্র 5 বছর ছিলেন। না, পুরানা লোকজন আছে, আচ্ছা। তাদেরকে পরিচয় দেই যে আমি অমুকের ছেলে, অমুকের এটা সেটা বললে তখন খেয়াল করতে পারে। আবার ধরেন এরপরে ছিলাম আমরা কান্দিরপাড়। আচ্ছা। কান্দিরপাড়ে শর্মা কেমিক্যাল নামে একটা জায়গা ছিল। শর্মা কেমিক্যালের উল্টা পাশেই আমরা থাকতাম। এইখানে হচ্ছে আমাদের অনেক বন্ধু ছিল। আমরা তখনকার সময় ইমরান খানরা ক্রিকেট খেলতেছে। আচ্ছা। কপিল দেব, ইমরান খান। জি। এবং কুমিল্লায় যেটা হতো, ওনারা সেখানে খেলতে আসতেন? না না, স্যাটেলাইট চ্যানেল ছাড়াই টিভিতে আপনার ইন্ডিয়ান চ্যানেলগুলো আসতো। আচ্ছা। আমরা ওই তখন এই ইমরান খান, কপিল দেব এদের খেলা দেখতাম।
এবং 92 এর ওয়ার্ল্ড কাপের কথা তো 92 মনে ওয়ার্ল্ড কাপ আছে, যখন নিশ্চয়ই। দেখছি তখন আমরা ঢাকায়, তখন আচ্ছা, তার আপনি তো আগে- 89 চলে হ্যাঁ, আসছেন। এইদের দেখে দেখে আমরা এই নিচে ওই যে নারকেল গাছের ডাল কেটে ক্রিকেট ব্যাট বানাই প্রথম। আচ্ছা, নারকেল গাছের ডালের ওই যে চওড়া দিকটাকে এই ব্যাট দিয়ে আমরা ক্রিকেট খেলা শুরু করি। সে দুর্দান্ত খেলা আর কি। সেই সুস্মিতা তো ফাইনাল খেলা দেখলো নিশ্চয়, 92 পাকিস্তান যে জিতলো, সেই সময় আমি এই পৃথিবীতে ছিলাম না, দেখার সুযোগ মনে হয়নি। আছে আপনার? হ্যাঁ, ওয়াসিম ইমরান খান, আকরাম ওয়াসিম আকরাম, 3 উইকেট পেল ফাইনালে, এবং ওই তো দারুণ ব্যাপার আর কি। মানে তখন আমরা যেহেতু ওয়াসিম আকরামকে চিনতাম, বা আরো ইমরান খানও তো ছিল মনে জি হয়, অবশ্যই। হ্যাঁ। তো ওই চেনার কারণে আমি আর আমার ভাই খুব মজা করে পুরো টুর্নামেন্টটা দেখলাম। ওই টুর্নামেন্টে ওয়াসিম আকরাম 18 উইকেট পেয়েছিল আচ্ছা, 92 ওয়ার্ল্ড কাপে, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল ওয়াসিম আকরাম। কিন্তু আমরা বেসিক্যালি ফুটবল ফ্যান। আচ্ছা। কোন দল? আমি মোহামেডান, আমার ভাই আবাহনী, এবং এটা নিয়ে আমাদের অনেক। এবং নিশ্চয় আপনি আর্জেন্টিনার ফ্যান। আমি আর্জেন্টিনা। এখানেও মিল। আচ্ছা। যাই হোক, ছোটবেলায় কি দুষ্টু ছিলেন? আমি খুবই শান্ত ছিলাম, চুপচাপ ছিলাম। আমার প্রধান কাজ হচ্ছে মানুষ দেখা, হুম, মানুষ দেখা হ্যাঁ সেটা বুঝতে ছোটবেলা পারছি। থেকেই। একদমই আমার বয়স যখন 3-4 তখন থেকেই আমি তাকিয়ে থাকতাম লোকজনের দিকে, কিন্তু আমি বড় হয়ে বুঝতে পারতাম যে আমার মানুষ দেখতে ভালো লাগে। তবে পরিস্থিতি আপনাকে কোন দিকে ধাবিত করেছে আমাদের কাছে কিছু তথ্য আছে, সেগুলো একটু জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, আজকে আমাদের অতিথি মাহবুব সুমন প্রকৌশলী থেকে পরিবেশবিদের রূপ নিয়ে একজন সামাজিক উদ্যোক্তা, যিনি নবায়নযোগ্য শক্তি এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি পড়েছেন তড়িৎ প্রকৌশলী এবং পরবর্তীতে জার্মানি এবং ভারতে নবায়নযোগ্য শক্তি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। টেলিকম খাত এবং সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ করে তিনি বাংলাদেশে বায়ুশক্তি এবং উইন্ড টারবাইন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জলবায়ু পরিবর্তন এবং উপকূলীয় এলাকার ভবিষ্যৎ নিয়ে শৈশবের দুশ্চিন্তাই তাকে এই পথে নিয়ে আসে। 2019 সালে স্ত্রী ইকরামুন্নেসা চম্পার সঙ্গে তিনি প্রতিষ্ঠা করেন শালবৃক্ষ, যা নবায়নযোগ্য শক্তি, কৃষি এবং রিসাইকেল পণ্য নিয়ে কাজ করে যাচ্ছে। শালবৃক্ষের অধীনে গড়ে ওঠা বন কাগজ তার সবচেয়ে পরিচিত উদ্যোগ। সাধারণ বীজ কাগজের বাইরে গিয়ে বন কাগজে একাধিক জাতের জৈব বীজ ব্যবহার করে বৈচিত্র্যময় কৃষির ধারণা তুলে ধরা হয়। এই কাগজ ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড এবং রাজনৈতিক প্রচারণাতেও ব্যবহৃত হচ্ছে। দুর্যোগকালীন প্রযুক্তি, প্লাস্টিকের বিকল্প, নগর কৃষি এবং বিশুদ্ধ পানির সমাধানে তার উদ্যোগগুলোর বাস্তব প্রয়োগ রয়েছে। চলুন তার কাছে আবারও ফিরি, এসব সম্পর্কে তো অবশ্যই তার কাছ থেকে আমরা জেনে নেব। ছোটবেলার গল্পে ছিলাম, সেই সময় আসলে আপনি কি হতে চেয়েছিলেন? ওই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়তে চেয়েছিলাম। কেন? কারণ হচ্ছে খুব ছোটবেলায় আমার নানা ভাই কুমিল্লায় থাকার সময় আমাকে অক্ষর লিখতে শেখায় আমার নানা। তো উনি আমাকে প্রথম বই পড়তে শেখায়, গল্পের বই ধরায়। আচ্ছা, এবং বই পড়তে পড়তে আমার এরকম মানে আগ্রহ বাড়তে থাকলো যে আমি যখন এসএসসি পাশ করি তখনকার সময় পর্যন্ত এই পার বাংলার ওপার বাংলার বেশিরভাগ লিখিত সাহিত্য কন্টেম্পোরারি আমার পড়া হয়ে গেছিল। বাহ, এবং আমার মানে দখলটা এত ভালো ছিল যে আমার মনে হতো যে আমি সাহিত্য ছাড়া আর কিছু করবোই না। আচ্ছা, কিন্তু পরিবারের চাপে আমাকে সায়েন্সই পড়তে থাকতে হইলো, এবং সায়েন্স পড়তে পড়তে আমি বুঝতে পারলাম যে আসলে আমার গণিত ভালো লাগে। আচ্ছা। তো বেশিরভাগ ক্ষেত্রে যারা একটু গল্পের বইটই পড়তে ভালোবাসে তারা একটু চুপচাপ নিজের মতো থাকতে ভালোবাসে, বা তাদের প্রকৃত বন্ধু আসলে বই হয়, এর বাইরে বন্ধু বান্ধব কম থাকে। আপনার ক্ষেত্রে কেমন ছিল? আমার বন্ধু খুবই কম, এটা সত্য, এখনো কম। একটা ব্যাপার হচ্ছে যে সিনক্রোনাইজেশন চাইছি, সেটা জেনে হোক না জেনে হোক, ছোটবেলা থেকেই মেন্টাল সিনক্রোনাইজেশন না হলে অনেক মানুষের সাথে এমনিতে মেশা হয়ে ওঠে না। আর বড় হয়ে বুঝলাম যে এটা হচ্ছে যে আচ্ছা আমরা একটা হচ্ছে ইন্ট্রোভার্ট ধরনের মানুষ, এটা একটা আছে, আর একটা হচ্ছে যে আমরা সাইকোলজিক্যাল, এবং মানে এটাকে ইংরেজিতে একটা শব্দ বলে সেপিওসেক্সুয়াল, জি, জি জি, ওরকম অনেকটা সমমনা মানুষদের প্রতি। হ্যাঁ, সমমনার প্রতি বন্ধু। ফলে আমার বন্ধু সার্কেল এখনো খুব কম। তবে আমি লাকি যে আমার স্কুলের বন্ধুরা
এবং আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যাদের সাথে আমি তেমন মিশিই নাই, ওরা আমাকে প্রচন্ড ভালোবাসে এবং ওরাই আমার খেয়াল রাখে। আমি মানে আমার মনে হয় যে এটা আল্লাহ তাআলা আমার জন্য একটা বিশেষ দয়া যে আমি যার সাথে মিশলাম না ইউনিভার্সিটি লাইফে, স্কুল লাইফে, সে যে আমার এত ভালো বন্ধু ছিল আমি মিস করছি এটা। গল্পের বই পড়তে তো ভালো লাগতো, পাশাপাশি একাডেমিক পড়াশোনায় কেমন ছিল? আমার একাডেমিক পড়াশোনায় আসলে দুর্বল ছিলাম। আচ্ছা। দুর্বল ছিলাম যে এত দুর্বল ছিলাম যে এসএসসি পরীক্ষায় যে রেজাল্ট আসলো সেই রেজাল্ট দিয়ে এইচএসসির পরে সেই রেজাল্ট দিয়ে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আমি ভর্তি হতে পারিনি আচ্ছা। স্কোরের ঘাটতিতে। কারণ 18 ঘন্টাই গল্পের বই পড়তাম। আচ্ছা। আচ্ছা, বলুন। এটার জন্য বাসায় আম্মা প্রচুর মানে শাসন করতেন এবং দুশ্চিন্তা করতেন যে ছেলেটার ভবিষ্যৎ কি হবে। আমার কাছে একটা তথ্য আছে যে মা বোধহয় সব গল্পের বই নিয়ে নিয়েছিল এবং বাসা থেকে আপনাকে বাইরে রেখেছিল, এরকম কিছু একটা হ্যাঁ, ঘটনা এটা আছে। এটা স্কুলে থাকতে এটার আরো ঘটনা আছে। স্কুলে থাকতে টিচাররা নিয়ে যেত, আচ্ছা। কারণ বেঞ্চে স্যার ক্লাস নিচ্ছেন, আমরা গল্পের বই পড়তেছি। আমরা ক্লাসে কিছু বন্ধুরা ছিলাম, আমরা গল্পের বই পড়তাম। আপনার প্রিয় লেখক কে ছিল এবং কি কি বই আসলে সে সময় ভালো লাগতো? ওই সময় তো নানা ভাই আমাকে প্রথম ধরায় হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা। আচ্ছা। পরে ধীরে ধীরে আমি আপনার নজরুলও পড়া শেষ করি, রবীন্দ্রনাথের ছোট গল্প, উপন্যাস। তারপরে আস্তে আস্তে আমি অন্যান্য লেখায় চলে আসলাম, সমরেশ মজুমদার, সলিল গঙ্গোপাধ্যায়, বাণী বসু, বুদ্ধদেব, এই ধরনের এপার বাংলার হুমায়ুন আহমেদ থেকে শুরু করে যারাই যা লিখেছেন কাল অক্ষরে ওই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সবই পড়ে ফেলতাম। এখন পড়তে পড়তে দেখা যেত যে এটার পিছনে সময় বেশি যাওয়ার কারণে স্কুলে যেমন টিচাররাও একটা দুশ্চিন্তাগ্রস্ত হতো যে ছেলেটা পাশ করবে কিভাবে। আচ্ছা। সারা বই নিয়ে আটকে রাখতো। তো খুবই ইমোশনাল একটা গল্প আছে আমাদের ফেয়ারওয়েলের সময় স্কুলের। তো আমাদের যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন উনি তো আমার কাছ থেকে স্কুলে প্রায়, আমার কাছ থেকে একা না, আমাদের বন্ধুদের কাছ থেকে প্রায় 100-200 বই উনি সিজ করছেন। আচ্ছা। ক্লাসে পড়া অবস্থায় যে হাতে নাতে ধরা, যে আমি তোমাদেরকে পড়াচ্ছি তোমরা বেঞ্চের নিচে গল্পের বই রেখে গল্পের বই পড়ছো, এটা কেমন ব্যাপার? 200 বই পড়ছিল কে আপনারা? মানে বিভিন্ন সময়ে সময় 200 নেয়। বই উনি সিজ করে, এগুলো ওনার অফিসে ছিল। আচ্ছা। এবং আমাদের ফেয়ারওয়েলের দিন স্যার আমাদেরকে বিদায় দিতে গিয়ে অন্য স্টুডেন্টদের জন্য ওনার যতটা খারাপ লাগছে আমাদের জন্য ওনার বেশি, উনি কেঁদে দিয়েছিলেন। আচ্ছা। আমাদের ওই ইসলাম স্যার, কারণ হচ্ছে যে আমাদেরকে নিয়ে উনি বেশি দুশ্চিন্তা করেন যে ছেলেগুলো কি করবে গল্পের বই পড়া। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমার আম্মাও আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করেছেন। আমার সংগ্রহে প্রায় 4000 বই ছিল। বাহ। এবং দুশ্চিন্তার জায়গাটা এটাই যে সাথে সহপাঠীরা যখন ভালো রেজাল্ট করছে, ভালো বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, ভালো একটা ক্যারিয়ারের দিক নিশানা দেখা যাচ্ছে, সেখানে আমাদের ওইটা দেখছেন না গার্ডিয়ানরা, দেখছেন না। কারণ আমাদেরও কিছু একটা হচ্ছিল মনের জগতে, চিন্তাশীল মানুষ হয়ে তৈরি হচ্ছে আমরা, আমাদের রেশনাল থিঙ্কিং করার একটা অভ্যাস তৈরি হয়েছে। এইটা তো বাবা মার অত অল্প সময় বুঝতে পারার কথা না। তাদের দুশ্চিন্তার জায়গা থেকে তারা ওরকম বইগুলা সিজ করে, কিছু বিক্রি করে দেয়, কিছু পুড়ে ফেলে। প্রধান দুশ্চিন্তা হচ্ছে যে এই ছেলে কি করবে, তো ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা বই পড়তে পড়তে আমি খেয়াল করি যে পদার্থবিজ্ঞানে এবং গণিতে আমার একটা অদ্ভুত দখল তৈরি হয়েছে। আচ্ছা। এইটা এটা বুঝতে পারবে যে সাহিত্য কিন্তু গণিতের ডেভেলপমেন্টের জন্য খুব দরকার। খুবই জরুরি একটা। আপনার গণিত শুধু গণিত করা না, গণিতের ভিতরে কবিতা আছে, গণিতের ভিতরে গদ্য আছে। একটা ম্যাথামেটিক্স ইজ নট আপনার ম্যাথামেটিক্স, মেনি থিংস ইনসাইড ইট। তাহলে আমার ওই চিন্তার জায়গায় আমার যে লজিক সার্কিটটা ব্রেনের ভেতরে ওয়ার্ক করে, আমি গণিতে অনেক মাস্টার না, বাট আমি গণিত ভালোবাসি, আচ্ছা। পদার্থবিজ্ঞান ভালোবাসি, পড়তে মজা লাগে। এইটা আমার তৈরি হয়েছে ওই সাহিত্যের যে ভিতটা, ওই ভিতের কারণে। বাহ, চমৎকার। আচ্ছা।
দুইটাকে আসলে অনেকে ব্লেন্ড করতে পারে না, আপনি সেই রসটা ধরতে পেরেছেন, কারণ গণিতের জটিল সমীকরণের মাঝেও আসলে একটা যোগসূত্র আছে, একটা গদ্য, কাব্য আছে, একটা গদ্য আছে, আসলে সেটা আপনি ধরতে পেরেছেন এবং সেই কারণে কিন্তু আপনি এই পেশাতে এখন এসেছেন। একটু ধারাবাহিকভাবে শুনি, যখন স্কুলে থাকতে তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে এবং বিভিন্ন গল্প বলার সংগঠনের সাথেও কি যুক্ত ছিলেন? জি। এবং সেটি কি আপনাকে বেশ সমৃদ্ধ করেছে নিশ্চয়? বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়ার প্রতিযোগিতা হতো, জি। যে তো এই প্রতিযোগিতায় আমরা একবার সব বন্ধুরা অংশগ্রহণ করলাম। তো ওই প্রতিযোগিতায় একটা হচ্ছে যে বই পড়া, বইয়ের ভেতরে কি গল্প কথা আছে, কি ইতিহাস আছে সেটা সম্পর্কে বলতে পারা, ফলে বলার একটা দক্ষতা তৈরি হয়। কারণ আমাদের যে শব্দ চয়ন, বাক্যের গঠন, এগুলা শুধুমাত্র যে পড়লে যে তৈরি হয় তা না। আমাদের বাম কানের উপরে এখানে ল্যাঙ্গুয়েজ সার্কিট, কোনো কারণে যদি আমাদের লিসনিং পুয়ার হয় তাহলে আমাদের স্পিকিং দুর্বল হয়ে যায়। কোনো কারণে আমাদের রিডিং আছে কিন্তু অন্যগুলো কম, তাহলেও আমাদের টোটাল ল্যাঙ্গুয়েজ বিল্ড আপটা পুয়ার হয়। তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের এটা আমি তখন বুঝতে পারলাম প্রথম, অল্প বয়সে। কারণ হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওই বই পড়ার কম্পিটিশনের মধ্য দিয়ে আমাদের কথা বলার ক্ষমতা তৈরি হলো, ন্যারেটিভ দেওয়া, একটা বই পড়ে সেটা বুঝে নিজের মতো করে একটা ন্যারেটিভ দেওয়া। আর এর বাইরে হচ্ছে আমরা যে এলাকায় বড় হয়েছি, ঢাকায় দনিয়ায়, এখানে প্রায় 11টা পাঠাগার ছিল। আচ্ছা। মহল্লায় মহল্লায় এই ধরেন নবদিগন্ত পাঠাগার, উদয়ন পাঠাগার, সংসপ্তক এরকম নামে বিভিন্ন মহল্লায় 2 স্কয়ার কিলোমিটারের মধ্যে 11টা পাঠাগার ছিল। এগুলো এখন আর দেখা যায় না, যে এলাকায় মহল্লায় ইয়াং ছেলে মেয়েরা মিলে একটা পাঠাগার দাঁড় করাচ্ছে আর সেখান থেকে লোকজন এসে বই নিচ্ছে, ভাড়া নিচ্ছে, নাম সাইন করে 1 দিন 2 দিনের জন্য। এটা এখন নাই আর। আর তাছাড়া তখন যে ইয়েগুলো ছিল, বইয়ের দোকানগুলো ছিল, ওরাও বই ভাড়া দিত। আমরা আমাদের ক্লাসের 18 জন গল্পের বই পড়তাম এবং টিফিনের সময় চুরি করে আমরা বাংলা বাজার চলে যেতাম গল্পের বই কিনতে, হেঁটে হেঁটে যেতাম, আবার হেঁটে আসতাম। আমরা এই পুরা অঞ্চলের সবগুলা পাঠাগারের সাথে যুক্ত ছিলাম। দেখা যেত এগুলোর কোনোটা অপারেট করছি আমরা, বই আবার ডোনেট করছি আমরা, আমাদের সংগ্রহশালা থেকে বই দিচ্ছি। আবার একটা বই আমরা খেয়াল রাখতাম যে 1 বছরে কতবার পড়লো, 70 বার 80 বার করে রোটেট করতো একটা বই, যে 80 জন এই বইটা 1 বছরে পড়েছে, এই ধরনের ডেটা রাখতাম আমরা। সো যে বই, যে একটা বই 30 টাকা দিয়ে 20 টাকা দিয়ে, তখন তো বইয়ের দাম কম, কিনলাম, বইটার কি টাকা উসুল হলো কিনা। আচ্ছা। আপনার জীবনের গল্প শুনছিলাম এবং আপনি বলছিলেন যে 1989 সালে আপনি ঢাকায় আসেন এবং সেই সময় তো আসলে উত্তাল পরিবেশ এবং এরশাদ বিরোধী আন্দোলন চলেছিল। তো সেই পরিবেশটা আপনার রাজনৈতিক কিংবা সামাজিক বোধে কতটা প্রভাব ফেলেছিল? এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ, আমার মনোজগতে একটা খুব গুরুত্বপূর্ণ দাগ ফেলে রেখেছে 89 সাল এবং 90 সাল। কারণ আমরা আসার ঢাকায় এসে থিত হচ্ছে এরকম কয়েক মাস পরেই শুনলাম যে রাশেদ খান মেনন গুলি খেয়েছেন, তাকে আততায়ীরা গুলি করেছেন এবং আক্ষরিক অর্থে পুরো ঢাকা শহর প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আমরা হঠাৎ করে বুঝতে পারলাম যে রাশেদ খান মেনন কত বড় একজন মানুষ, যাকে রক্ত দেওয়ার জন্য ঢাকা শহরের সমস্ত প্রান্ত থেকে লোকজন ছুটে গেল। তার আগে রাশেদ খান মেননকে চিনতাম না। এইসব ঘটনার ভেতর দিয়েই স্বৈরাচার বিরোধী আন্দোলন হচ্ছে দেখছি আমরা। ছোট যেটা ছিল, আমরা যে বাসায় থাকতাম ওই বিল্ডিংটা 5 তলা বিল্ডিং ছিল, দোলাইপাড়, ওই এলাকার সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল ওটা তখন। এবং রাস্তায় যে মিছিল হয়, এই আন্দোলনের দানা বাঁধছে, বড় হচ্ছে, পুলিশ মারছে, আর্মি নামছে, কারফিউ দিচ্ছে। একটা পর্যায়ে কারফিউ যখন দিচ্ছে তখন আর আমরা বাইরে বেশি যেতে পারি না, কিন্তু ছাদ থেকে দেখতে পাই এবং মাঝে মাঝে ছাদের দিকেও গুলি করে দিত, সাই করে আমাদের মাথার উপর দিয়ে এরকম গুলি দিত, হেলিকপ্টার মুভ করছে। কিন্তু এইখানে আমাদের যেটা মনোজগতের যে পরিবর্তন, সেটা হচ্ছে যে একটা দেশের রাষ্ট্র ক্ষমতায় যে পক্ষ আছে তার সাথে জনঘনিষ্ঠতা কেমন, এটা দেখার সুযোগ হয়েছে। কারণ রাষ্ট্রের প্রতিনিধি হয়ে এরা তো একদম গ্রাসরুট মহল্লার ভেতরে ঘরে ঘরে দরজায় দরজায় ঢুকে গেছে তখন।
তার মধ্য দিয়ে জনগণের যে প্রতিরোধ, তার আকাঙ্ক্ষা, তারপরে বিজয় 90 সালে, এবং সেটার উদযাপন, তারপরে হচ্ছে যে নির্বাচন 90-এর পরে যে সাধারণ নির্বাচন, এই সবগুলাই আমাদের এই যে পরের দিকের লাইফের বেসিক বিল্ডিং ব্রিক্স ছিল আমার কাছে এখন মনে হয়। 91 সালে 28 ফেব্রুয়ারি হয়েছিল সেই নির্বাচন। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আপনার খারাপ ফলাফলের পরে পরবর্তীতে আপনি কোথায় ভর্তি হয়েছিলেন? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আসলে মানে আমাকে গুড রেজাল্ট দেই যে আমি পাশ করেছি, কিন্তু আমার বাবা মার কাছে রেজাল্ট ভালো ছিল না। আচ্ছা, আমি যেটা আমি একাডেমিক যতটুকু পড়েছি অতটুকু পেয়েছি। আচ্ছা, আচ্ছা, তো কিন্তু বাবা মার ইচ্ছা তো ছেলে সায়েন্স পড়বে, তা আমিও সেন্টার ফর কম্পিউটার স্টাডিজ নামে একটা প্রতিষ্ঠান ছিল, ওখানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়লাম। তো ঘটনাক্রমে এখন এসে আমার হঠাৎ করে, যেটা এখনো আমার অভ্যাস, যে দেখি তোমার লিমিট কত, এখনো আমি আমাকে চ্যালেঞ্জ করি প্রতিদিন। তখন আমি বলছি দেখি তুমি কি পারো। নিজের মধ্যে 3-4টা ক্যারেক্টার আছে আমার, এক ক্যারেক্টার এক এক কথা বলে। তো আমার এক ক্যারেক্টার সবসময় আমাকে চ্যালেঞ্জ করে যে তুমি দেখি এবার কি পারো। তো ঘটনাক্রমে ওখানে আমার রেজাল্ট খুব ভালো হয়, বাহ, আচ্ছা, এবং এটা কোনো মেধার কারণে না, আমি আসলে অনেক পরিশ্রম করতাম তখন, একদম প্রায় 18 দুটোই ঘন্টা। আশা করি আছে, 18 মেধা ঘন্টা। ছাড়া কিছুই হয় না আসলে। হ্যাঁ, 18 ঘন্টা পরিশ্রম করে ওখানে আমি দুর্দান্ত রেজাল্ট করি। কোথায়? সেন্টার ফর কম্পিউটার স্টাডিজ। আচ্ছা। কিন্তু এক্সামটা হয়েছিল পুরো বাংলাদেশের সকল শিক্ষক যারা সিএসসি পড়াশোনা করছেন। পরবর্তীতে আবার আমি কিছুদিন রবির সাথে, তখন একটেল বলতো, একটেলের সাথে কাজ করি, কিন্তু করতে করতে আমি আবার অন্য আরেক দিকে পড়াশোনায় চলে আসি। কোন দিকে? আমার এই এতগুলো বছর যাওয়ার পরে আমার ভেতর উপলব্ধি আসতে থাকলো যে আমি আসলে কি চাই। গল্পের বই পড়লাম একটা দীর্ঘ সময় ধরে, এখনো পড়ি, তো যখন এটা ভাবছি তখনও পড়ি, কিন্তু বাবা মার আগ্রহে সায়েন্স পড়লাম, বাট আমার তো ভালো লাগে কি, এখন আমি আমাকে খুঁজে পেতে চাই। দেখলাম যে আমার গণিত ভালো লাগে, ফিজিক্স ভালো লাগে। ছোটবেলায় যদি এই উপলব্ধিটা আসতো, ভালো কেউ ধরিয়ে দিত শুধু, হয়তো বা গণিতে অনেক দূর যেতে পারতাম। এটা এখন আক্ষেপ লাগে, কিন্তু তখন আমার মনে হলো যে না, আমি এখন আবার পড়বো, ফিজিক্স পড়বো, কারণ ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। ফিজিক্সকে বুঝতে হলে ম্যাথ জানা লাগে, ম্যাথ বোঝা লাগে। সো আমি যদি ফিজিক্স পড়ি তাহলে আমার দুইটাই হলো। তখন ফিজিক্স কিভাবে মৌলিক বিষয় হিসেবে পড়া শুরু করা যায় এটার আর সুযোগ নেই, কারণ মৌলিক বিষয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে আমার তো তখন এইচএসসি থেকে অনেকগুলো বছর চলে গেছে, রেজিস্ট্রেশনের 2 বছরের মধ্যে পড়তে হয়। তখন আমার খুবই বিদ্বান এক বন্ধু, অত্যন্ত বিদ্বান এবং বুদ্ধিমান এক বন্ধু পরামর্শ দিল যে দোস্ত, তুই যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়িস তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কোর কোর্স, এর মধ্যে নিউটনিয়ান মেকানিক্স থেকে শুরু করে আইনস্টাইন পর্যন্ত বেশ খানিকটা, সবটা না, আইনস্টাইনের ডেভেলপ করা ফিজিক্স পর্যন্ত অনেক কিছু তুই পেয়ে যাবি। ওর বুদ্ধিটা আমার খুব ভালো লাগলো। আচ্ছা, আমি তখন আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করি। কোথায়? এটা ইউআইইউতে, এটা শুরু করি আমি 2004-এ। আচ্ছা, আচ্ছা, 2004-এ এই ইউআইইউতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এইবার হচ্ছে যে আমি সত্যিকারের আমাকে খুঁজে পাই যে আমি আসলে এটাই, এই ফিজিক্সের সুমন, গণিতের সুমন, এ আসলে প্রকৌশলী বলে আর কি লোকে, আসলে মূলত আমি ফিজিক্স আর গণিতের। তো এই ফিজিক্স আর গণিত পড়তে পড়তে এই সময় তো খেয়াল করছি যে চারপাশে কি ঘটছে পেপারে, এইগুলাও আমার তখন ওই ফিজিক্স, গণিত, তড়িৎ প্রকৌশলের এই আবহের ভিতরে থেকেই নতুন করে শেপ হচ্ছে নেক্সট 20 ইয়ার্স, তখন আমার মাথা ভেতরে। আচ্ছা। আচ্ছা, এর মাঝে আপনি বলছিলেন যে আপনি রবির সঙ্গে যুক্ত ছিলেন, সেখানে কত বছর কাজ করলেন? ওটা খুবই অল্প সময়, রবি আপনার 2004 বা 5 এরকম হয়েছে।
তো আচ্ছা। ইউতে ভর্তি হয়েছিলেন এবং সেখানে আপনি পড়েছেন। নবায়নযোগ্য শক্তি নিয়ে পড়াশোনার জন্য তো আপনি দেশের বাইরে গিয়েছিলেন, সেটি কত সালে? এটা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কোর্সের বাইরে আপনার এখানে পাওয়ার থাকে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা অনেকেই পাওয়ারে যায়, অনেকে যায় আপনার টেলিকমিউনিকেশনে, ইলেকট্রনিক্সেও অনেকে যায়। তো পাওয়ারের অ্যাডিশনাল কোর্স হিসেবে একটা রিনিউয়েবল এনার্জি কোর্স থাকে, ফলে এখান থেকে আমরা রিনিউয়েবল এনার্জি কিছুটা শিখি। পরবর্তীতে অ্যাডভান্স এডুকেশনের জন্য সোলার, ওয়েস্ট টু ইলেকট্রিসিটি, এগুলো আমি জার্মানিতে শিখি। আচ্ছা। আর উইন্ড টারবাইনটা আমার আগ্রহ সবগুলোতেই, সবগুলো বলতে রিনিউয়েবল এনার্জি অনেক আছে, কিন্তু বাংলাদেশের জন্য কোনটা কোনটা ফিজিবল। বাংলাদেশে তো সব রিনিউয়েবল এনার্জি সম্ভব না। একটা হচ্ছে সোলার, আমি খুবই পছন্দ করি। ওয়েস্ট থেকে এনার্জি প্রডিউস করা, এটাও আমি খুবই পছন্দ করি। উইন্ড টারবাইনকে আমার মনে হয় যে এটা নিয়ে প্রচুর তর্ক আছে সমাজে, যে এটা দিয়ে আদৌ বিদ্যুৎ উৎপাদন হবে কিনা, সেই জন্য আমি জানতে যাই। জানতে গিয়ে লম্বা স্ক্র্যাচ টু এন্ড পর্যন্ত হাউ টু ইমপ্লিমেন্ট দিস টেকনোলজি এনিওয়্যার, এটা ইন্ডিয়াতে এই পড়াশোনাটা হয়। এই যে বললেন যে বর্জ্য থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় কিংবা যে সৌর বিদ্যুৎ, এই শেখার অভিজ্ঞতাটা আপনার জীবনকে কতটা বদলে দিয়েছে, কিংবা সেটা দেশে এসে আসলে কতটা প্রয়োগ করতে পেরেছেন? আমার রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ শুরু করেছি আসলে ক্লাইমেট চেঞ্জ সমাধান করার জন্য। যখন দেখতাম যে ক্লাইমেট চেঞ্জের প্রধান কারণ হলো গিয়ে এনার্জি সেক্টর থেকে এমিট হওয়া কার্বন ডাইঅক্সাইড। তা এনার্জি সেক্টরের কার্বন ডাইঅক্সাইড বন্ধ করতে হলে তো রিনিউয়েবল এনার্জি ইমপ্লিমেন্ট করতে হবে, তখন এতটুকুই ধারণা ছিল। কিন্তু এটা পড়তে গিয়ে এবং কাজ করতে গিয়ে আমি তখন বুঝতে পারছিলাম যে পৃথিবী থেকে যদি কারেন্সি উঠে যায়, তাহলে এটা রিনিউয়েবল এনার্জির কারণে উঠবে। যদি সত্যি সত্যি ডলার কোনোদিন থ্রেটে পড়ে, ইউরো এবং অল দ্য কনভেনশনাল কারেন্সি যদি পৃথিবী থেকে নাই হয়ে যায়, সেটা রিনিউয়েবল এনার্জির কারণে হবে। কেননা দেখেন, আকাশ থেকে যে রোদ আসে, যে বাতাস হচ্ছে, এগুলোর জন্য তো কাউকে টাকা দিতে হচ্ছে না। কোনো রকমে একবার টেকনোলজি আপনি ইমপ্লিমেন্ট করলে অ্যাটলিস্ট 30 ইয়ার্সের জন্য আপনার গ্রিড থেকে কিন্তু আপনি মুক্ত টাকা। ফলে এনার্জি বাকি জিনিসগুলো প্রডিউস করতেছে। আজকে দেখেন, আপনি আইটি সাপোর্ট নিচ্ছেন, ইন্টারনেট সাপোর্ট নিচ্ছেন, আমাদের ডেটা সেন্টারগুলো চলছে, অল দ্য অপারেশনস তো এনার্জি দিয়েই তো। আমাদের কুকিং হচ্ছে এনার্জিতে, রাস্তায় পরিবহন চলছে এনার্জিতে। ফলে সকল এনার্জি আসলে ফ্রি করে দেওয়া সম্ভব। এনার্জি যখন আপনি ফ্রি করবেন, রিলেটেড বাকি কাজগুলোতেও তখন আপনার এটার ইম্প্যাক্ট আসবে এবং সোসাইটিতে কারেন্সি চলে যাবে। এটা আমি তখন বুঝতেছি। আপনি যে প্রশ্ন করলেন যে রিনিউয়েবল এনার্জি পড়তে পড়তে আমার কেমন লাগছিল, একটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জকে টার্গেট করে রিনিউয়েবল এনার্জি পড়ছি, কিন্তু আমি তখন টের পাচ্ছি যে রিনিউয়েবল এনার্জি আপনার পুরো ইকোনমিটাকে রূপান্তর ঘটিয়ে দিবে। এই জন্য এই রিনিউয়েবল এনার্জির পক্ষ থাকবে, বিপক্ষও থাকবে। কারণ যেই মেথড, যে এনার্জি সিস্টেমের এত ক্ষমতা, সেটাকে খুব ওয়েলকাম করবে এরকম মনে হয় না আমার। বিকজ সারা পৃথিবীর লোকজন তো ফসিল এনার্জি চায়, সুতরাং এবং ওটাতে ইনভেস্টমেন্ট বেশি। বিকজ ওখানে ডেইলি ট্রানজাকশন আছে, মান্থলি ট্রানজাকশন আছে, বড় বড় কমপ্লিকেটেড মেশিনস আছে, ওগুলোর মেনটেনেন্স মিলিয়নস অফ ব্যাপার আছে এর ভিতরে। এইটা টোটালি অফ হয়ে যাক রিনিউয়েবল এনার্জির কারণে, এটা কেউ চাবে না। শুধুমাত্র পরিবেশ বান্ধব এই কারণে না, রিনিউয়েবল এনার্জি পরিবেশ বান্ধব, ওয়াটার সেভ করে, গ্রিন CO2 এমিশন বন্ধ করে, শুধুমাত্র এই কারণে রিনিউয়েবল এনার্জি না। রিনিউয়েবল এনার্জির মেজর যে থ্রেট টু ইকোনমি ইজ রিনিউয়েবল এনার্জি এন্টায়ার কারেন্সি নাই করে দিবে। আচ্ছা, তো এই বিষয়টি নিয়ে আপনি জার্মানিতে পড়তে গিয়েছিলেন, সেটি কত সালে? 17। আচ্ছা, কত বছর সেখানে ছিলেন? এগুলো হচ্ছে আপনার কোর্স আর কি, 6 মান্থ 8 মান্থের অ্যাডভান্স প্রফেশনাল ট্রেনিং। যেমন আপনার SME আছে, SME এই ধরনের প্রতিষ্ঠানে তো যেটা হয়, আমরা রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট করতে গেলে সোলার যে নির্দিষ্ট টেকনোলজির ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, আরবানে কেমন হবে, রুরালে কেমন হবে, এটা শেখাতে হয়। তখন ঢাকায় যে GIZ আছে, ওদের কর্পোরেশনে আমরা এইগুলা জার্মানিতে কিছু অ্যাডভান্স ট্রেনিং পাই, এখানেও পাই।
আচ্ছা। তো যেটা বলছিলেন ভারতেও আপনি গিয়েছিলেন এবং হ্যাঁ, সেখানে wind উইন্ড energy, এনার্জি এবং উইন্ড টারবাইন নিয়ে আপনি পড়াশোনা করেছেন, সেগুলো আপনার দৃষ্টিভঙ্গিকে কতটা বদলে দিয়েছে? উইন্ড এনার্জি নিয়ে আমি ভারতে পড়তে যাই হচ্ছে 2021 সালে। আচ্ছা। এটা আমার নিজের এখনকার যে প্রতিষ্ঠান এটা করার পরে কথা। 20-এর সে কোভিডের চলমান সময় আর কি। বিষয়টা হচ্ছে কি ইউএস বাংলাদেশে ইউএসএইডের অর্থায়নে আপনার একটা প্রজেক্ট হয় 4 বছরের। কোথায়? বাংলাদেশে উইন্ড এনার্জি দিয়ে আদৌ কিছু সম্ভব কিনা এটা আচ্ছা। একটা অ্যাসেসমেন্ট করার জন্য ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরি, আমেরিকান যে রিনিউয়েবল এনার্জি অথরিটি, যেমন বাংলাদেশে আছে স্রেডা, সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অথরিটি অফ বাংলাদেশ। আমেরিকার এটা হচ্ছে ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরি, এনআরএল। তো ইউএসএইড ফাইন্যান্স করেছে, এনআরএল ইমপ্লিমেন্ট করেছে প্রজেক্টটা বাংলাদেশে। 4 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে আপনার 80 মিটার লম্বা উইন্ড টাওয়ার বসিয়ে ওই উইন্ড স্পিড মেজার করেছে, উইন্ডের ডাইরেকশন, স্পিড, সিজনাল ভেরিয়েশন এগুলো দেখে 2018 বা 19-এর শেষের দিকে তার একটা রিপোর্ট দিল যে বাংলাদেশে থিওরিটিক্যালি 33,000 মেগাওয়াট উইন্ড টু ইলেকট্রিসিটি করা সম্ভব। আচ্ছা। বাংলাদেশ খুবই ছোট একটা দেশ ভৌগোলিকভাবে, এবং আমরা দেখি যে এখানে কিন্তু বাতাস নাই, একদম। কিন্তু আছে কিরকম? কোস্টাল এরিয়াতে আছে। আচ্ছা। আর আছে গিয়ে উইন্ড টানেল বলে এগুলাকে, যেমন ধরেন মেঘনা ধরে, চাঁদপুর ধরে, যে নদীর পাড় ধরে, যে এটা একটা উইন্ড টানেলের মতো দক্ষিণ থেকে উত্তর দিকে। জি। আবার কুড়িগ্রামের ওইদিকে চর এলাকায় ওখানে প্রচুর বাতাস। এরকম যেই জায়গাগুলো পাওয়া গেছে ওখানে ওই রিপোর্টে বলছে যে 33,000 মেগাওয়াট থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু বর্তমান যে টেকনোলজি অ্যাভেলেবল এটা দিয়ে 20,000 মেগাওয়াট সম্ভব। এখন আসি আপনার প্রশ্নে। আমার মনে হচ্ছিল, আমার সন্দেহ হচ্ছিল এটা, যেহেতু আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি এবং আমিও অ্যানিমোমিটার নিয়ে বিভিন্ন জায়গায় চেক করে আমার নিজস্ব কিছু রিসার্চ পেপার পাবলিশ করে ফেলেছি। আমার সন্দেহ হচ্ছিল যে পাবলিক আর্গুমেন্ট যেটা এক্সিস্ট করে যে বাংলাদেশে উইন্ড টারবাইন দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব না, এটা সম্ভবত ভুল। এটা আগে সন্দেহ হচ্ছিল। পরে যখন দেখলাম যে ইউএসএইডের এই প্রজেক্টের আউটপুট এটা, আমার তখন মনে হলো না, আমাকে উইন্ড টারবাইন এটাও শিখতে হবে, বিকজ এটা বাংলাদেশের ফিউচার, এবং শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীরই ফিউচার হচ্ছে রিনিউয়েবল এনার্জি। সো ফিউচার টেকনোলজি যদি শিখতে পারি, ভবিষ্যতের রিসোর্স হিসেবে থাকা যাবে, দেশের জন্য কাজে লাগা যাবে। বিষয় হচ্ছে যে আমার মতো আরো বেশ কয়েকজন উইন্ড এনার্জি এক্সপার্ট ছিলেন, তারা ক্যারিয়ারের জন্য দেশের বাইরে গিয়ে থিত হয়েছে। আমি হয়তো যাইনি কোথাও, কিন্তু আমার শুরু থেকেই মনে হচ্ছিল যে ওইটা আমার মনোজগতে একটা প্রচন্ড, যে আজ হোক কাল হোক বাংলাদেশের এই লোকগুলাকে লাগবে। আপনার মনে হয়নি যে আপনি জার্মানিতে পড়তে গিয়েছিলেন, ভারতে পড়তে গিয়েছিলেন, সেখানে থেকে যাওয়ার জন্য, যেটা আপনি বলছিলেন যে অনেকেই সেখানে থেকে গিয়েছেন? দেখেন, আমার কাছে একটা দেশ, আপনি কখনো আইনস্টাইনের রিলেটিভ থিওরি এক্সপ্লেন করতে গেলে যে একটা বিছানা চাদরের মতো একটা জিনিস দেখায়, দেখেছেন কখনো? মাঝখানে মার্বেল দিলে একটু গর্ত হয়ে যায়। জি। আমিও সায়েন্সের স্টুডেন্ট। হ্যাঁ, না সেটা না, এই ইমেজটা খুব পপুলার। জি। তো আমার কাছে পৃথিবীর যে কোনো জায়গা হচ্ছে স্পেস টাইমের একটা কার্ভ। এটা কোনো বিদেশ না, এটা কোনো বাংলাদেশ না, এটা হচ্ছে একটা স্পেস টাইমের একটা স্পট। বাংলাদেশ আমার কাছে স্পেস টাইমের একটা স্পট। এখন আমি কখনো ওই স্পটে থাকতে পারি, ওই স্পটে থাকতে পারি, এটার জন্য স্পেশাল কোনো বায়াস নাই। বায়াস আছে কিসের জন্য? সন্ধ্যা হইলে বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে হয়, একটু চা খাইতে হয়, হাত পা ছড়ায়, এই যে হাসি খুশি দেখা, এর বাসায় দরজায় উকি দিয়ে বলা, ভাই কেমন আছেন, আপু কেমন আছেন, ভাইয়া কেমন আছেন, এই যে আমাদের সোশ্যাল ব্যাপারগুলো এক্সচেঞ্জ, এইটা আমি ভয়ঙ্কর রকমের মিস করবো, এটা ছাড়া থাকতে পারবো না। এই জন্য কখনো বিদেশ থাকা হয়নি। আচ্ছা। এনিওয়ে, দেশে তো ভালোই আছেন এবং দেশকে অনেক কিছু দিচ্ছেন, এবং আমার মনে হয় আপনি যে ক্যারিয়ারটা বেছে নিয়েছেন সেখানে অর্থনৈতিকভাবেও আপনি ভালো আছেন এবং একটা স্টেবল জবই তো আপনি করছেন। আমাদের হাসি মুখ দেখলে এটা বলা কঠিন যে দ্য অবস্ট্রাকলস আমরা পার হয়ে এসেছি। আচ্ছা। আমরা
এন্ডিওর করেছি, ছেড়ে দিইনি কখনো। পথটা খুব সহজ না। এরকম আচ্ছা। অনেক সময় গেছে যে অর্থনৈতিক সচ্ছলতার কথা বললেন, আমার মা অসুস্থ আইসিইউতে, কোনো খরচ দিতে পারিনি, এরকম সময়ও গেছে আমার। তো ব্যাপারটা হচ্ছে যে ওই সময় এটাকে আমি ধরে নিয়েছি যে আমার রিসার্চ করতে গেলে রিসার্চ তো সহজ না, কঠিন কাজ এবং খুবই কস্টলি এবং আনসার্টিন। হয়তো আমি 100টা ট্রায়াল করলে একটা ট্রায়াল সাকসেসফুল হবো, কিন্তু আমাকে ধরে থাকতে হবে, ছেড়ে দিলে আসবে না। ফলে এরকম অনেক ইস্যু আসে যেগুলো আমাদেরকে ট্র্যাক আউট করে দিতে পারে। আমি ওটাকে ধরে নিয়েছি যে এটা আমার পরীক্ষা, এই পরীক্ষায় আমাকে পাশ করতে হবে, কারণ আমি যদি পরীক্ষায় পাশ করি বাংলাদেশের মানুষ পাশ করে যাবে। বাহ, চমৎকার। আপনার কাজের প্রসঙ্গ নিয়ে আরো অনেক কিছু জানতে চাই। আপনি প্রথম কবে চিন্তা করলেন যে আপনার একক একটি প্রতিষ্ঠান শালবৃক্ষ এটি তৈরির কথা? 2013-14 সালে তখন একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলাম। আমার তৈরি করা প্রতিষ্ঠানগুলো সবগুলো গাছের নামে হয়। প্রথম আচ্ছা। প্রতিষ্ঠানের নাম ছিল সোনালু। আচ্ছা, তো সোনালু যেটা হয়, আমরা 4 বন্ধু মিলে শুরু করেছিলাম। আমি আইডিয়া দিয়ে এখন শালবৃক্ষে যে সমস্ত কাজ এগুলোই। তো ওটা ফাউন্ড হয়েছিল 2014-15 এরকম সময়। সোনালু এখনো আছে? এই সোনালুটা ভেঙে যায়। আচ্ছা। এই যে অভিজ্ঞতাটা আমি পেলাম, ইট ওয়াজ প্রেশাস এক্সপিরিয়েন্স। যে আপনার, আচ্ছা সে ডিটেলসে না গেলাম, জি, জি। বিকজ কোম্পানি বানানো এবং কন্টিনিউ করা এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। বানানো যায় অনেক কোম্পানি। তারপরে আমি 2019-এ এসে আবারও ওই যে রিফাইন্ড এক্সপিরিয়েন্স দিয়ে এই নতুন প্রতিষ্ঠানটার প্রস্তাব দিলাম। আবারও কয়েকজন বন্ধুকে নিয়ে শুরু করলাম শালবৃক্ষ নাম দিয়ে। এই শালবৃক্ষ নামটা আবারও গাছ থেকে নেওয়া, এবং এইটার ব্রেন স্টর্মিং হয়েছিল 4 দিন নামকরণের জন্য। 4 দিন? আচ্ছা। 4 দিন না ঘুমিয়ে একটা আমরা তর্কাতর্কি করছি যে কি কারণে আমরা শালবৃক্ষ। আচ্ছা, নামটার পেছনে কোনো বিশেষ কারণ আছে নাকি বিশেষ কারণ সুন্দর হচ্ছে, নাম বলে? শালবৃক্ষকে আমরা এভাবে দেখি যেটা জ্ঞান বৃক্ষের মতো। যে বিশেষ করে বাংলাদেশের একটা অংশে যেখানে শাল গাছ আছে, ওই এলাকার মানুষের জীবনের অংশ হচ্ছে শাল গাছ একদম। আর এটার সাথে জ্ঞান বৃক্ষের এক ধরনের তুলনা করেন অনেকে। আচ্ছা। তা আমাদের প্রতিষ্ঠান যেহেতু আমরা গবেষণা প্রতিষ্ঠান বানাতে যাচ্ছি, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা পরিবেশ দূষণ হয় যে সমস্ত বিষয় থেকে, ধরেন প্লাস্টিক বা অন্যান্য যে সমস্ত টপিক থেকে, কেমিক্যাল পলিউশন, আমরা ওই সমস্যাগুলো নিয়ে গবেষণা করব, সমাধান বের করব, এবং এই সমাধানগুলোকে নতুন এন্টারপ্রেনারশিপের মধ্যে নিয়ে যাব। বিজনেসের ভাষায় এটাকে বলে স্পিন অফ। জি। ওই যে গবেষণা প্রতিষ্ঠানের নামকরণ ওই জ্ঞান বৃক্ষের সাথে মিলিয়ে আমরা এটার নাম রেখেছি শালবৃক্ষ। বাহ। তো বন কাগজের চিন্তাটা আসলে প্রথম মাথায় আসে কিভাবে? আমরা বোধহয় কিছুদিন আগে যে বিএনপির যে একটা লিফলেট বিতরণ হচ্ছিল, সেটা বন কাগজ। হ্যাঁ, বন কাগজ। সেটা যে কোনো জায়গায় ফেললেই নাকি গাছ হয়ে যাবে, এরকম কিছু একটা। শুনি আপনার কাছ থেকে বিস্তারিত। শালবৃক্ষ তৈরি করার পরে আমাদের আরেকজন কো-ফাউন্ডার ছিলেন তখন, এখন নাই, কোভিডের মধ্যে উনি চলে গেছেন। হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড। কোভিড তো আমাদেরকে অনেক দাগ ফেলে গেছে আসলে। তো কামরুল ভাই বললেন যে সুমন, আমাদের তো বিজনেস কার্ড বানাতে হবে কমিউনিকেশনের জন্য, কিন্তু আমরা কাগজ অপচয় করতে পারবো না। আমি তো 100% একমত। আমরা কেন কাগজ অপচয় করব? কাগজ তৈরি হয় গিয়ে গাছ কেটে, এটা সেটা। তো কামরুল ভাই প্রস্তাব করলেন যে এটার মধ্যে আমরা হোমিওপ্যাথি ওষুধের যে প্যাকেট আছে, ছোট সাদা প্যাকেট, জি, জি। ওই কাগজের এক পাশে আমরা বিজনেস কার্ড প্রিন্ট করব আর ভেতরে বিভিন্ন গাছের বীজ দিয়ে দেব। আমার কাছে আইডিয়াটা খুবই ভালো লাগলো। এটা আমরা করলামও কিছু, যে এক পাশে আমরা সিল দিয়ে আমাদের নাম, পরিচয়, ফোন নাম্বার থাকলো, আর ভেতরে প্যাকেটের ভেতরে বীজ থাকলো, মুখটা আমরা ট্যাপ করে আটকানো। কাউকে যখন দিচ্ছি সেইটা আবর্জনা হিসেবে না, কারণ অলরেডি ইউ হ্যাভ গুগল। যে আমরা কারোর কাছ থেকে বিজনেস কার্ড পাই, এটা খুব অল্প সময়ের জন্য আমাদের হাতে থাকে, পকেটেও ঢুকাই না। আগে একটা সময় ছিল যখন ওয়ালেটের মধ্যে আমরা বিজনেস কার্ড জমাতাম, কিংবা কার্ড অ্যালবাম থাকতো বাসায়, আমরা যারা কার্ড এখন হোল্ডার আর ছিল। ও কার্ড হোল্ডার, এখন আর ওইটা নাই, ওই যুগটা নাই। এখন আমরা কুইক স্ক্যান করি কেউ আমাদের সাথে দেখা হলে, এবং হ্যান্ডশেক করে আমরা যখন খালি ঘুরে আমাদের দিকে পিছন ফিরলে এটা থ্রো করি আমরা। ফলে একটা কার্ডের মেয়াদ আসলে 1-2 মিনিট পকেট থেকে যখন আমি দিচ্ছি। এইটা যখন আমাদেরকে খুব ব্যথা দেওয়া শুরু করে, আমরা ওইভাবে দিলাম যে আমাদের কার্ড যদি ফেলেও দেয়, প্যাকেট থেকে গাছ উঠবে। পরে আমি দেখলাম যে আচ্ছা, হ্যান্ডমেড কাগজের মধ্যে বীজ ঢোকানো যায় কিনা। হ্যান্ডমেড কাগজের ভিতরে যদি বীজ ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমাকে এই ঝামেলাটা করতে হবে না। তখন খুঁজতে খুঁজতে দেখলাম ওয়েস্টে অলরেডি বানায় এটা।
সিড পেপার। আচ্ছা। ইউরোপে তৈরি করে, ইউকেতে প্রচুর 4টা প্রতিষ্ঠান আছে যারা সিড পেপার বিক্রি করে, আমেরিকাতে আছে। তো ওরা সিড পেপার বানায়। আমি খুব ভালো করে পড়ে দেখলাম যে এই যে সিড পেপার তারা যেটা বানাচ্ছে ওখানে এক রকমের সিড দেয়, একটা জাতের একটা। তখন আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল বাংলাদেশের কৃষি যেভাবে দূষিত হয়েছে এবং কৃষিতে আপনার যেভাবে আপনার রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশকের প্রয়োগ, আমরা এর বিরুদ্ধে এটাকে সমাধান করার জন্য একটা নতুন গল্প, একটা নতুন বয়ান তৈরি করব আমাদের কাজের মাধ্যম দিয়ে। তখন আমি ভাবলাম আমি যদি ওয়েস্টার্ন মডেলে সিড পেপার তৈরি করি তাহলে আমার মনোকালচারটার স্টোরি আসবে, রিলেটেড স্টোরি আসবে মনোকালচার। যেমন মাইলের পর মাইল কর্নফিল্ড, মাইলের পর মাইল ধান ক্ষেত। এখানে দেখেন আগে জেনারেশনে আমাদের মায়েদের কাছে গল্প শুনি যে ধানের ক্ষেতের মধ্যে সব ছিল, এখানে সবজি হতো, মাছ, প্রজাপতি। এখন আপনি জমিতে গেলে দেখবেন যে অনেক মাছ নাই, অনেক প্রজাপতি, ফড়িং, মৌমাছি নাই, শুধু ওষুধের কারণে, কীটনাশকের কারণে। তা আমরা সতর্ক ছিলাম যে সিড পেপার যাতে তৈরি না করি আমরা। সিড পেপারটা তৈরি করলে ওই যে ওয়েস্টার্ন যে মনোকালচারের যে কনসেপ্ট ওইটা প্রোভাইড হইতে থাকবে। তখন আমরা বললাম যে কাগজের মধ্যে, কাগজ তো হ্যান্ডমেড কাগজের মধ্যে বীজ অবশ্যই দিয়ে বানাবো, কিন্তু মিক্সড বহু জাতের বীজ দিব। কারণ হচ্ছে সমাজে দেখেন একটা কৃষি জমিতে সব ধরনের যেমন লাগে প্রজাতি উদ্ভিদের, শস্যের, তেমনি মানুষের সমাজেও সব ধরনের মানুষ লাগে। একটা মানুষের সমাজে ধরেন আপনি ডাক্তার বাদ দিয়ে দেন, সমাজ অচল হয়ে যাবে। এই কৃষক বাদ দিয়ে দেন, ফলে এটা মানুষের সমাজটা যেমন মিক্সড, কৃষি জমিটাও মিক্সড, বাস্তুসংস্থানটাও আসলে পুরো একটা বহুজাতিক একটা কম্বিনেশন, সবাইকে নিয়ে ধরে থাকা। এই যে সবাইকে নিয়ে ধরে থাকা এবং টিকে থাকা এবং সামনে এগিয়ে যাওয়া, এই গল্পটাকে আমরা বলতে চেয়েছি বন কাগজের ভেতর দিয়ে। তখন ওয়েস্টার্ন ওই সিড পেপারের বিপরীতে এসে যাতে পার্মাকালচার, অর্গানিক এগ্রিকালচার এবং এর ভেতর দিয়ে মিশ্র সামাজিক একটা স্টোরি দেওয়া যায়, সেই জন্য আমরা এর মধ্যে 16 রকমের বীজ দিয়ে দিলাম। এইটাকেই আমরা চেষ্টা করতে হয়েছে, খুব সহজে যে এসছে ব্যাপারটা তা না। মানে ভয়ঙ্কর পরিশ্রম গেছে যে কিভাবে সিড দিব, কিভাবে জার্মিনেট করাবো, সিডকে কোনো ট্রিটমেন্ট করতে হবে কিনা, কাগজটার থিকনেস কত হবে, প্রিন্টার ফ্রেন্ডলি হবে কিনা, এরকম এক একদিন গেছে। আজকে আপনার কাগজটা হাতে নিলে মনে হয় যেন আহা কি সহজ একটা ব্যাপার। কিংবা ভিডিওতে যারা আমাদের ইয়াতে গেছে, ওয়ার্ক স্পেসে গিয়ে বিভিন্ন মিডিয়া ভিডিও করছে, ভিডিওতে দেখলে মনে হয় যে কত সহজে তৈরি করে ফেলছে। কিন্তু আমার এরকম সময় গেছে যে 4টা মাস আমি মানে অক্লান্ত পরিশ্রম করেছি কাগজের আজকের ফরম্যাটটা আনতে। তখন মাঝরাত্রে হঠাৎ করে ঘুমের মধ্যে আসছে যে এইভাবে করলে ভালো হয়, আমি আর শুয়ে থাকিনি, লাভ দিয়ে উঠে গিয়ে ওটা ট্রাই করলাম। এভাবে অনেক দিন গেছে, তারপরে এটা এক সময়। তো যখন দেখলেন নির্বাচনের আগে বিএনপি সেটিকে উপজীব্য করে লিফলেট করছে, সেই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া কি ছিল? তারেক রহমান সাহেব যখন উনি আমাকে ফোন করেন নাই কখনো, মাহবুব নামে একজন ছিলেন তারেক রহমান সাহেবের জন্য কার্ড বানান, বললেন যে আমি মিডিয়া সেলের এরকম, আমাকে একদিন ফোন করলেন। প্রথমে বলেন নাই, বলছে কার জন্য কার্ড বানাবো, আপনি কিন্তু চিন্তাও করতে পারতেছেন না। আচ্ছা। আমি বললাম যে কার জন্য, একটু নাম বলেন। তখন নাম শুনলে তো আমার খুব খুশি লাগলো যে আচ্ছা ঠিক আছে, নাও পিপল উইল গেট দ্য মেসেজ। সেটা কি যে এবার উনি এবারে নির্বাচন, কিন্তু এবারের নির্বাচনের আগেই 2021 সালে আপনার হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে নির্বাচনটা হয়, হাইকোর্টের নির্বাচনে প্রথম মহসিন কবির রকি আপনার তার নির্বাচনী প্রচারণায় বন কাগজ ব্যবহার করেছিল 2021 সালে। আচ্ছা। তারপরে আপনার ডাকসু নির্বাচনে আপনার প্রতিরোধ পর্ষদ ব্যবহার করে। তারপরে ওই সময় একটু ভাইরাল হয়। এর মধ্যে আমরা আসলে কর্পোরেট স্মল অর্ডারগুলা আইএনজিওদের কাজ করছি। আমার আকাঙ্ক্ষা হচ্ছে এটা পলিটিক্যাল নেতারা ব্যবহার করুক, তাতে গিয়ে এটা ডাউনফ্লোটা বেশি হয়। এবং বন কাগজের মূল উদ্দেশ্য যেটা, ওটা কিন্তু গাছ জন্মানো না। তাহলে বন কাগজের প্রধান উদ্দেশ্য 4টার 3 নাম্বার হচ্ছে গাছ জন্মানো। প্রধান উদ্দেশ্য হচ্ছে পরিবেশ রক্ষা, ওয়েস্টেজটা কমানো। নো। আচ্ছা, তাহলে বন কাগজের 1 নাম্বার অবজেক্টিভ হলো যে আমাদের দৈনন্দিন জীবনে এত ব্যস্ত আমরা, হাজারটা টপিক নিয়ে আমরা অকুপাইড, আমরা ব্রেনস্টর্মিং করতেছি, কিন্তু পরিবেশ নিয়ে কথা বলার জন্য 1 মিনিট সময় পাই না আমরা, কোনো উপলক্ষই নাই। এই বন কাগজ হচ্ছে সেই ইনস্ট্রুমেন্ট, হঠাৎ করে 1-2 মিনিটের জন্য আমরা পরিবেশে ঢুকে যাই। এটা একটা ধরেন একটা উইন্ডো, পরিবেশের আলাপ শুরু হয়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট অবজেক্টিভ, আমরা এটাতে সফল।
যে বন কাগজ হাতে নিয়ে চট করে লোকজন পাখি, বন, গাছ এগুলো আলাপ শুরু করে। আচ্ছা। 2 নম্বর উদ্দেশ্য ছিল প্লাস্টিক লেমিনেটেড যে কাগজ আছে, যেগুলো দিয়ে বিভিন্ন ইভেন্টের প্রোগ্রামের কার্ড হয়, বিজনেস কার্ড থেকে শুরু করে বিভিন্ন ইনভাইটেশন কার্ড হয়, ওই প্লাস্টিক লেমিনেশন করা কার্ডটা খুবই টক্সিক। কারণ প্লাস্টিক লেমিনেশনের উপর দিয়ে যে প্রিন্ট হয় ওইটার ইঙ্ক আবার ডিফারেন্ট, নিউরোটক্সিনওয়ালা ইঙ্ক ওটাতে আমাদের দেশে যে অটিজম স্প্রেড হচ্ছে এগুলো। তো ওই প্লাস্টিক লেমিনেশন দেওয়া কার্ড রিপ্লেস করাও একটা লক্ষ্য 2 নাম্বার। 3 নাম্বার লক্ষ্য হচ্ছে এই কাগজটা আগের মতো থ্রো না করুক, ফেলে না দিয়ে পরিকল্পিতভাবে রোপণ করুক। এখন তখন এটা থেকে গাছ উঠবে। এটার জার্মিনেশন রেট কমে যায়। নর্মালি ধরেন 100টা বীজ দিলে আমরা কৃষি জমিতে 70 থেকে 80টা গাছ উঠে, তা আমরা বলি যে 80% জার্মিনেশন রেট। কিন্তু বন কাগজে দেওয়ার পরে বীজের জার্মিনেশন রেট আসে 30%-এর মতো। হাওয়ার আমরা এবার অনেক ভালো, এইবারে যে কাগজগুলো নির্বাচনে দিয়েছি এগুলো থেকে 50%-এর উপরে জার্মিনেশন রেট পেয়েছি। আচ্ছা। তো গাছ ওঠা হচ্ছে 3 নম্বর অবজেক্টিভ। 4 নম্বর অবজেক্টিভ হচ্ছে আপনার যে আমরা দেখেন নগর এত বেশি রকমে, এত উচ্চ গতিতে আপনার গত 20 বছরে নগর এক্সপান্ড করেছে যে ঢাকা শহরে দেখবেন আপনার গাছ নাই। এবং ছাদ বাগানে যে গাছগুলো লাগানো হয় এগুলো আসলে যিনি বাগান করেন তার ফল আর ফুলের ফ্যাক্টরি। ওটা কিন্তু পাখিরা বাস না, প্রজাপতি বসতে পারে না, কারণ কীটনাশক দেওয়া হয়। ফলে এই যে ম্যাসিভ আরবানাইজেশনের কারণে পাখিদের কিন্তু থাকার জায়গা নাই, পাখিদের খাবারও নাই। এখন এই কাগজগুলাতে যে বীজগুলা থেকে যায় এগুলো পাখি খুঁটে খায়। বাহ। তো এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে কি কিছুটা কি সৌন্দর্য হানি হয় কি? যেহেতু লিফলেট গুলোতে আমি দেখেছি যে একটু যেহেতু বীজগুলো সেভাবে থাকে, হ্যাঁ, এবং সেটা না হয় লিফলেটের ক্ষেত্রে মানা গেল, কিন্তু বিয়ের কার্ডের ক্ষেত্রে সেটা কি হয় আর কি? বিয়ের কার্ডের ক্ষেত্রে আমরা এবারে নির্বাচনে যেসব বীজ দিয়েছি এগুলো দিই না। আচ্ছা, অন্য ধরনের কিছু, অন্য ধরনের ফুলের বীজ দিই, কিংবা হার্ব যেগুলো আছে যেমন তুলসী, তারপরে এই ধরনের আর কি 3 রকমের আমরা ভেষজ বীজ দিয়ে, মানে ওই বীজগুলো এত ছোট যে কাগজের মধ্যে আছে যে বোঝা যায় না। কিন্তু বিষয় হলো ওই বীজগুলো খুবই দামি। এই ক্ষেত্রে আমার প্রশ্ন আছে দাম কেমন আর কি, যে লিফলেট গুলো করানো কিংবা 8-10টা যেভাবে আমাদের কাগজ করা হয় সেখান থেকে বন কাগজ করার জন্য তো একটু খরচ বেশি হয় না? হ্যাঁ, যেহেতু হাতে বানানো এবং বীজ তো আসলে স্বর্ণের মতো ব্যাপার, বীজ অনেক কস্টলি। সাধারণত আমাদের এবার নির্বাচনে যে কার্ডটা সবচেয়ে পপুলার হয় এটা হচ্ছে 3.5 ইঞ্চ বাই 2.5 ইঞ্চ। জি। এটাতে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট করলে একটা কার্ডের খরচ আসে আপনার 14 টাকা। কিন্তু আমরা নির্বাচনের জন্য নতুন প্রাইসিং করেছি। আমরা বড় নেতাদের জন্য 6 টাকা, আর সাধারণ নেতাদের জন্য যারা প্রার্থী তাদের জন্য 8 টাকা প্রাইসিং করে দিচ্ছি। কেননা যে আমার এটা তো এখন হাজার হাজার লক্ষ লক্ষ লোকের কাছে যাবে, তার মানে শুধুমাত্র এখানে বিজনেস না, লোকসান করেছি আমরা প্রোডাকশনে, ওখানে বিজনেসে লোকসান করেছি, কিন্তু লক্ষ লক্ষ লোকের কাছে আমার এনভায়রনমেন্টের একটা মেসেজ গেছে, একটা ব্র্যান্ডিংও হয়ে গেল। হ্যাঁ, ব্র্যান্ডিংও হয়েছে। ব্র্যান্ডিং আমরা চাই যে ওই যে মানুষ যে তার যে একটা ওয়াও ফ্যাক্টর আছে একটা কাগজটার, হাতে নিয়ে যে বলতে শুরু করে এবং তারপর মাটিতে রোপণ করে, তারপর অপেক্ষা করে, এই সময়টা কেউ দেয় আজকের যুগে কারণ নাই। একটা কাগজ নিয়ে মাটিতে রোপণ করা, তারপর ওটাতে পানি দেওয়া, তারপর প্রতিদিন একবার করে উকি দিয়ে দেখতেছে, তাহলে দেখেন মানুষটার লাইফে অন্য একটা স্টোরি ঢুকে গেছে এখন। তো বিয়ের কার্ডের ক্ষেত্রে যেটা বলছিলেন ছোট ছোট বীজ দেন অনেক দামি, সেই ক্ষেত্রে কত দাম হয় আর কি? বিয়ের কার্ডের অনেক দাম হয় না, 100 টাকা করে পড়ে। এক একটা কার্ড হচ্ছে 8 ইঞ্চি বাই 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, এরকম একটা কার্ড 100 টাকা করে পড়ে। আচ্ছা, এবারে আরো একটি উদ্যোগ নিয়ে জানতে চাই আপনার, সেটি হচ্ছে পলকা, প্লাস্টিকের রিপ্লেসমেন্ট হিসেবে আপনি তৈরি করছেন, সেটি সম্পর্কে জানতে চাই। দেখেন, আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে একটা দীর্ঘ সময় কাজ করেছি। আচ্ছা, জলবায়ু পরিবর্তন ঠেকাতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের এনার্জি সেক্টর ঠিক করতে হবে। তো এনার্জি নিয়ে আমি যখন গ্রাসরুট লেভেলে কাজ করতে যাই, বাংলাদেশের প্রায় 64 জেলায় 400-র উপর উপজেলায় আমি কাজ করেছি, কোথাও ইমপ্লিমেন্ট করেছি, কোথাও ভিজিট করতে গিয়েছি, এরকম। আমি দেখেছি যে এনার্জি বাংলাদেশের সমস্যা না, সমস্যা বটেই, প্রধান সমস্যা না। বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে কৃষি, মাটি দূষিত, বাতাস দূষিত, পানি দূষিত, এবং প্রত্যেকটা জায়গায় হচ্ছে প্লাস্টিক। কারণ প্লাস্টিকের কোনো ম্যানেজমেন্ট নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্লাস্টিক তো টক্সিক, ফলে ওটা আমাদের ফুড সিস্টেমে চলে আসছে।
ইকোসিস্টেমের মধ্যে। তো আমার যখন মনে হলো যে আচ্ছা এত বড় একটা প্রবলেম, এটা বলছি আপনার ব্যাক 7-8 ইয়ার্স, যখন জলবায়ু পরিবর্তন নিয়ে প্রচুর এটা ডিসকাশন টেবিলের সবচাইতে বেশি আলোচিত সাবজেক্ট, তখন প্লাস্টিক এত বেশি আলোচনা হচ্ছে না। যদিও বাংলাদেশে 2002 সালে তৎকালীন সরকার, বিএনপি সরকার হচ্ছে প্রথম প্লাস্টিক নিষিদ্ধ করে আইন করেছিলেন, কিন্তু এই দীর্ঘ সময় ধরে প্রপার কোনো টেকনোলজি অনুপস্থিত। নিষিদ্ধ করা হলে ওর বিকল্প একটা থাকা লাগে। এই দীর্ঘ সময় ধরে কার্যকর কোনো টেকনোলজি অনুপস্থিত থাকার কারণে ওই আইনটা বাস্তবায়ন করা হয়ে ওঠেনি। আমি উদ্যোগ নিলাম যে আমি একটা সলিউশন বের করব যাতে গিয়ে প্লাস্টিকটা মানুষ বাদ দিতে পারে। আমি যদি আজকে আপনাকে বলি যে আপনি প্লাস্টিকের জিনিস ব্যাগ ব্যবহার করবেন না, তো আপনি আমাকে তো পাল্টা প্রশ্ন করবেন, তাহলে আমার তো ব্যাগ লাগবে, কি ব্যবহার করব, আমার বিকল্পটা কি? প্লাস্টিকের ওয়ান টাইম কাপ ব্যবহার করবেন না, আমি তো ডাক দিতেই পারি নানান স্বাস্থ্য ইস্যু বলে, কিন্তু বিকল্প না দিয়ে যদি আমি এটা বলি আমার এটা ন্যায্য হবে না। ওই কারণে আমি কাজ শুরু করলাম এবং প্রচুর টাকা ইনভেস্ট করলাম এটাতে, লিটারেলি আমার মতো মানুষের জন্য প্রচুর আর কি। কারণ আমি পৈতৃক সম্পত্তি হিসেবে যেসব জমি পেতাম আমাদের এই নারায়ণগঞ্জের বাড়িতে, আমার গ্রামের বাড়িতে, নোয়াখালীতে, সব বিক্রি করে ফেলছি। কত ইনভেস্ট করেছে জানতে পারে? পলকায় 9 কোটি টাকা রিসার্চে। তো এখন এরকম অবস্থা হয়েছে যে আমার মা তো হতাশ হয়ে গেছে। আরো একটা হলো ছোটবেলায় লেখাপড়া করে নাই ছেলে, বড় হয়ে তুই এগুলো কি করতেছিস বাবা, তোর সাথে ছেলে মেয়েরা কোথায় আছে একটু দেখ। আমি তো বুঝতেছি যে আই ক্যান ডু ইট, আমি দেখতেছি এটা, আমি ভিজুয়ালাইজ করতেছি যে সলিউশনটার খুব কাছে আমি। এবং একটা পর্যায়ে আমি কেমিক্যালটা ডেভেলপ করে ফেলি, যে এই প্লাস্টিক তো মূলত একটা কেমিক্যাল, এবং এই কেমিক্যালটা দিয়ে আমরা কখনো পিভিসি পাইপ তৈরি করছি, কখনো ব্যাগ তৈরি করছি, কখনো শীট তৈরি করছি, সব কিছুই তো এই যে ডাইভার্সিফাইড একটা অ্যাপ্লিকেশন। এটা একটা মূল কেমিক্যালটা একই রেজিন। আমি ওই বায়োপ্লাস্টিক কেমিক্যালটা তৈরি করলাম, যেটাকে এখন ডাইভার্সিফাই করে অনেক কিছু হয়তো করা যাবে সামনে। এখন আমরা 2-3টা জিনিস বানাচ্ছি, প্যাকেজিংয়ে, ব্যানারে, এরকম। তো ওই যে তৈরি যে করলাম, এই এই পলকার এই সময়টায় মানে এইটার একটা হচ্ছে যে পরিবারের চাপ, যে জমি বিক্রি করে করে করতেছে, তারপর হচ্ছে লোন। এমন কোনো বন্ধু আত্মীয় বাকি নাই যার কাছ থেকে আমি 2-3 বার করে লোন নিইনি। তো লোন তো প্রথমবার নেওয়ার পরেই আর নেওয়া যায় না, কিন্তু আমি 2-3 বার করে নিয়েছি। কারণ হচ্ছে আমি লোন নিয়ে দিই, এবং যারা লোন দিতে চায় না ওদেরকে আমি খুব বিরক্ত করি যে লাগবে। জি, আপনার জীবনের গল্পগুলো আসলে উদ্যোক্তাদের গল্প তো শেষ হয় না। তো এই করে আর কি পলকা এখন একটা জায়গায় আসছে। জি, এবং আমরা চাই যে এভাবে আপনি এগিয়ে যান, শালবৃক্ষ এগিয়ে যান, কারণ আপনারা সমাজের জন্য, দেশের জন্য কিছু করতে চাইছেন, এবং এত সৎ উদ্দেশ্য যারা ধারণ করেন তাদের কখনো ব্যর্থতা তারা দেখেন না, আসলে আমরা বিশ্বাস করি সেটাই। অনেক ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।